হয়েছে স্যার। পার্টিসিপেন্টস 100 পার হোক, তারপরে কথা বলা শুরু করি। ওকে, আমরা শুরু করে দিই। দুইজন রেসপন্স করিও, তাহলে আমি বুঝতে পারবো আমার সাউন্ড ঠিক আছে। আচ্ছা স্যার। ঠিক আছে, ঠিক আছে, শুরু করেন স্যার আমরা আজকে শুরু করতে যাচ্ছি হেরিডিবিলিটি এন্ড জেনেটিক অ্যাডভান্স।
আরিফ স্যারকে ডাকতে স্যার একটু সমস্যা হয়েছে, তাড়াতাড়ি আসতে বলবো। ইয়ে হচ্ছে না কেন, কোথায় কি সমস্যা হলো দেখো তো একটু। স্ক্রিন শেয়ার দেননি, স্ক্রিন শেয়ার হয়েছে, স্টপ শেয়ারিং দিয়ে আবার শেয়ার করো তো। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, শুরু করে দিই তাহলে। জি স্যার শুরু করেন। আজকে আমরা যেটা শুরু করছি গত ক্লাসে যেখানে শেষ করছিলাম একটা স্লাইডে মূলগুলা দিয়া, এরপর থেকে আমরা শুরু করি আজকে হেরিটেবিলিটি এন্ড জেনেটিক অ্যাডভান্স। হেরিটেবিলিটি কি জিনিস একটু আগে একটু দেখে নাও। গত ক্লাসে আমরা ভ্যারিয়েন্স কিভাবে বের করতে হয়, প্যারেন্টাল জেনারেশন, P1, P2, F1, F2 জেনারেশন, ব্যাকক্রস 1, ব্যাকক্রস 2, ওইটার একটা চার্ট দিয়ে দিয়েছি আমি ফর্মুলাগুলো। আমি F2 পর্যন্ত ভেরিয়েন্স বের করছি, আপ D14H প্লাস E। আজকে আমরা শুরু করতেছি হেরিটেবিলিটি। Heritability, the ratio of genetic variance to the total variance or phenotypic variance. This is called heritability. Level 3 তে তোমরা heredity পড়ছো। Heredity definition জানা আছে তোমাদের? Heredity হলো জেনেটিক ম্যাটেরিয়াল এক জেনারেশন থেকে তারপরের জেনারেশনে ট্রান্সফার হওয়ার যে মেকানিজমটা, this is called heredity. Transfer of genetic material, the pattern of inheritance of genetic material to one generation to next generation, or parent to offsprings, and so on, generation to generation. The genetic material transfer by the mechanism, this is called heredity. Genetic material কিভাবে transfer হয়, mechanismটা কি জানা আছে কারো? ভেরি সিম্পল, গ্যামেটের মাধ্যমে জেনেটিক ম্যাটেরিয়াল যাচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন। মেল ফিমেল গ্যামেটের মধ্যেই তো জেনেটিক ম্যাটেরিয়াল আছে, আর মেল ফিমেল গ্যামেট ফার্টিলাইজ করে জাইগোট ফর্ম হচ্ছে, নেক্সট জেনারেশন তৈরি হচ্ছে, সেই জাইগোট ডেভেলপ হয়। ক্লিয়ার?
আর গ্যামেটটা কি? মেয়োসিস ডিভিশনের রেজাল্টই হলো গ্যামেট। রিপ্রোডাক্টিভ সেলগুলোর মধ্যে মেয়োসিস ডিভিশন হয়, আলটিমেট মেয়োসিস ডিভিশনের ফাইনাল রেজাল্টটাই হলো গ্যামেট, যেখানে জেনেটিক ম্যাটেরিয়াল 50% থাকে। সেই গ্যামেট গুলো আবার ফার্টিলাইজ করে জাইগোট ফর্ম করে জেনেটিক ম্যাটেরিয়াল রিস্টোর হয়। এটাই হলো হেরিডিটি, যেটা জেনেটিক্সের ডেফিনেশনে পড়ানো হয়েছে, স্টাডি অফ হেরিডিটি এন্ড ভেরিয়েশন। তাহলে হেরিটেবিলিটি কি? হেরিটেবিলিটি হলো হেরিডিটি ম্যাটেরিয়ালের ফেনোটাইপিক এক্সপ্রেশন করার কতটুকু অ্যাবিলিটি আছে, সে কতটুকু কন্ট্রিবিউট, কি পরিমাণ কন্ট্রিবিউট করে ভেরিয়ে পপুলেশনের মধ্যে নেক্সট জেনারেশন তৈরি করতে। এটার মেজারমেন্টটাই হলো হেরিটেবিলিটি। জেনেটিক ম্যাটেরিয়াল তো 100% ট্রান্সফার হয়, এটা কেন কোনো সাধারণত ভুল থাকে না। মেল ফিমেল গ্যামেটসে 50% জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, আমরা জানি। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় মেয়োসিস ডিভিশনের ফলে। আবার যখন ফার্টিলাইজ হয় মেল ফিমেল গ্যামেট, জেনেটিক ম্যাটেরিয়াল রিস্টোর হয়। বাট এই জেনেটিক ম্যাটেরিয়াল থেকে কি প্যারেন্টস এর মতো হুবহু ফেনোটাইপিক এক্সপ্রেশন তৈরি হয় কিনা, বা কি পরিমাণে তৈরি হয়? হুবহু কি প্যারেন্টের মতো হয়? হয় না, ভেরিয়েশন তৈরি হয়। এই যে একটা নেক্সট জেনারেশনের মধ্যে ভেরিয়েশন তৈরি হলো, এই ভেরিয়েশনের পিছনে জিন কতটুকু ভূমিকা পালন করতেছে, কতটুকু কন্ট্রিবিউট করতেছে, এটা মেজারমেন্টটাই হলো হেরিটেবিলিটি। যেটা এই জন্যই আমাদেরকে ভেরিয়েশন স্টাডি করতে হয়, আমরা ভেরিয়েন্স আমাদেরকে বের করতে হয়। The heritability denotes the proportion of phenotypic variance that is due to genotype. May be represented as follows. Phenotypic variance, variance of P, এর মধ্যে জিনের কন্ট্রিবিউশন কতটুকু, এই যে রেশিওটা, এই যে পোর্শনটা, এটাই হলো হেরিটেবিলিটির মেজারমেন্ট। আর ফেনোটাইপিক ভেরিয়েশন তৈরি হয় জিন এবং এনভায়রনমেন্টের ইন্টারঅ্যাকশনের ফলে। শুধুমাত্র জেনোটাইপ ফেনোটাইপ তৈরি করতে পারে না, এনভায়রনমেন্ট অবশ্যই লাগবে, এনভায়রনমেন্টের ভূমিকা থাকে। Where genotypic variance, phenotypic variance and environment are the, এগুলো কি মিন করতেছে সেটা এখানে বলা আছে। VG, VP and VE, genotypic variance, phenotypic variance and environment variance। তাহলে বুঝা গেছে সংক্ষেপে হেরিটেবিলিটি কি জিনিস। জি স্যার। এবং হেরিটেবিলিটি মেজার করা হয় কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে, নট কোয়ালিটেটিভ ক্যারেক্টার। কারণ আগেই বলেছি কোয়ালিটেটিভ ক্যারেক্টার হলো একটা বা দুইটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটার উপরে পরিবেশের কোনো প্রভাব থাকে না, নেগলিজিবল। এবং এটা চোখে দেখে বা তোমার আই এস্টিমেশনে কাউন্ট করা যায়, দেখেই বোঝা যায়। যেমন টল প্ল্যান্টের সাথে ডোয়ার্ফ প্ল্যান্ট ক্রস করলে F1 জেনারেশন অল টল হয়, F2 তে এসে 4 ভাগে 3 ভাগ টল হয়, 1 ভাগ ডোয়ার্ফ হয়। গণনা করে বলে দেওয়া যায়, ম্যান্ডেল যেটা করছিল গণনা করে বলে দিছিল। বাট কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে এই ধরনের গণনা করে এটাকে মেজার করা যাবে না। তখন এটা মেজার করতে হবে স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে, অর্থাৎ কত স্ট্রেংথে ক্যারেক্টারটা প্রকাশ পাচ্ছে অফস্প্রিং এর মধ্যে, প্যারেন্টাল ক্যারেক্টার। এটা two types, একটা হলো ব্রড সেন্স হেরিটেবিলিটি, ন্যারো সেন্স হেরিটেবিলিটি। Question? Broad sense heritability.
Heritability is estimated using the total genetic variance is called broad sense heritability. Mathematically expressed, total variance or phenotypic variation এর মধ্যে genotypic variance এর যে রেশিওটা বা কতটুকু কন্ট্রিবিউট করতেছে জিন পপুলেশনের মধ্যে যে ভেরিয়েশন তৈরি হয়, এটাই হলো ব্রড সেন্স হেরিটেবিলিটি। আর এটাকে সাধারণত পার্সেন্টে প্রকাশ করা হয়। পপুলেশনের মধ্যে যে ভেরিয়েশন তৈরি হয়, ফেনোটাইপিক ভেরিয়েশন, এটা যদি কমপ্লিটলি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই ক্ষেত্রে ফেনোটাইপিক ভেরিয়েন্স জেনোটাইপিক ভেরিয়েন্স ইকুয়াল হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখন হেরিটেবিলিটি হয়ে যাবে 100%। সাধারণত কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে এই ধরনের হয় না। ফেনোটাইপের মধ্যে যে ভেরিয়েশনটা দেখা যায় কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে 100% এটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা একটা পোর্শন এনভায়রনমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার কারণে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের হেরিটেবিলিটি 100% কখনোই হবে না, বা 1 হবে না, 1 হবে না। 0 to 1 রেঞ্জ অর 0 to 100% এর ভিতরে থাকবে হেরিটেবিলিটির পোর্শন। ঠিক আছে। আর জেনোটাইপিক ভেরিয়েন্সের মধ্যে আমরা জানি, গত ক্লাসেও একটু দেখেছিলাম, অ্যাডিটিভ পার্ট থাকে, ডমিনেন্স পার্ট থাকে, ইন্টারঅ্যাকশন কিছু পার্ট থাকে, সব মিলাই হলো জেনোটাইপিক ভেরিয়েন্স। Narrow sense heritability is estimated using only the additive component of genetic variance. Genetic variance এর মধ্যে যে কয়েকটা কম্পোনেন্ট আছে, শুধুমাত্র অ্যাডিটিভ জিন দ্বারা কতটুকু নিয়ন্ত্রিত হচ্ছে ওটাকে কনসিডারেশনে নিয়ে যদি আমরা হেরিটেবিলিটি মেজার করি, তাহলে ওটাই হবে ন্যারো সেন্স হেরিটেবিলিটি, অনলি অ্যাডিটিভ জিন দ্বারা নিয়ন্ত্রিত অংশ। ঠিক আছে, ভেরি সিম্পল দুইটা ফর্মুলা। Broad sense, genotypic variance by phenotypic variance, narrow sense heritability, additive genetic variance divided by phenotypic variance. এটাই হলো ন্যারো সেন্স হেরিটেবিলিটি। এটা আইদার ডেসিমেলে প্রকাশ করা যায় অথবা পার্সেন্টেও প্রকাশ করা যায়। তো নরমালি হলো পার্সেন্টেজ প্রকাশ করে, এটাই হলো নরমাল রুলস। হেরিটেবিলিটি কি কাজে লাগে, এই মেজারমেন্টটা কোথায় কোথায় ইউজ হয়? প্ল্যান্ট ব্রিডিং এর বেসিক কনসেপ্টটাই হলো প্ল্যান্টকে ইমপ্রুভ করা। এই ইমপ্রুভ করতে গিয়ে তখন এই হেরিটেবিলিটিটা কাজে লাগে। ইট ইজ ইউজফুল ইন প্রেডিক্টিং দ্য ইফেক্টিভনেস অফ সিলেকশন, যেটা ক্রপ ইমপ্রুভমেন্টের মূল কথা। সিলেকশন করে ইমপ্রুভ করতে হবে, সিলেকশন করতে হবে, আর সিলেকশন করতে গিয়েই তখন হেরিটেবিলিটিটা কাজে লাগে, এই ইন্ডিকেটরটা। It is also helpful for deciding breeding methods to be followed for effective selection. কোন methods apply করতে হবে। It gives us an idea about the response of various characters to selection pressure. কয়েকটা পয়েন্ট এটা একটু লিখে নিতে হবে তোমাদেরকে। এবং যারা ক্লাস করতেছো একটু কাগজ কলম সামনে নিয়ে বসো, যেগুলো বলি একটু নোট করার চেষ্টা করো। It is useful in predicting the performance under different degree of intensity of selection, helps for construction of selection index, estimates of heritability, serve as a useful guide to the breeder to appreciate the proportion of variation that is due to genotype, fit or additive effects. 6টা পয়েন্ট এখানে আমি দিয়ে দিলাম। তো পয়েন্টগুলো একটু লিখে নাও, লেখা শেষ হলে এক দুজন একটু রেসপন্স করো।
ওকে, চেঞ্জ করি। হ্যালো, এখনো চেঞ্জ করবো? জি স্যার লিখছো না? না লিখি জি স্যার বলতেছে। স্যার বাকি আছে একটু হ্যাঁ লিখো, বাকি থাকে না। নাজির কোনো খবর পাইছো নাকি? স্যার হয়ে গেছে স্যারই তো চলে গেছে। স্যার কই রে? চলি তো মনে হয়। কি ব্যাপার হৃদয়, ঘুম ভাঙছে? হ্যাঁ মামা আছি। আসো ক্লাসে? এই তো বাবা। আরে বাবা হৃদয় আমি তোমাদের কণ্ঠ শুনলাম অনেকদিন পর এ রাব্বি মামা, কালো কি অবস্থা মামা? কি অবস্থা বাবা? হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। আজকে ইন্টারনেটে খুব ডিস্টার্ব করতেছে। চেঞ্জ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিগনেচার এন্ড সিল। চেয়ারম্যানের সিল তো, এটা তো রিভলভিং না, তো চেয়ারম্যানের সিল। আসলে আমরা মেথডস অফ এস্টিমেটিং হেরিটেবিলিটি, কিভাবে হেরিটেবিলিটি এস্টিমেট করা যায়। স্টুডেন্টস আমাকে একটু শোনা গেলে একটু রেসপন্স করবো। আজকে আমি নিজেও সমস্যায় আছি ইন্টারনেট নিয়ে। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এবং শোনাই যাচ্ছে, দুটেই হইতে হবে। মেথডস অফ এস্টিমেশন অফ হেরিটেবিলিটি। এস্টিমেট হেরিটেবিলিটি দুই ধরনের, একটা হলো ব্রড সেন্স, একটা হলো ন্যারো সেন্স। আর হেরিটেবিলিটি মেজার করার তিনটা ওয়ে আছে, তিনটা মেথড হেরিটেবিলিটি মেজার করা যায়। একটা হলো ভ্যারিয়েন্স কম্পোনেন্টস ফ্রম জেনেটিক পপুলেশন of parents, filial and back cross generation. এগুলো একটু লিখতে হবে। Using variance components from ANOVA, parents offspring regression method. একটু দ্রুত 1 মিনিটে লেখো একটু। ওকে, চেঞ্জ করলাম। Variance components from genetic population of parents, filial and back cross generation. গত ক্লাসের লাস্টে এই স্লাইডটা আমি দিয়েছিলাম, খেয়াল করে তোমাদের? জি স্যার। জেনারেশন, আমরা জেনেটিক্যালি ডিসিমিলার দুইটা
লাইনের মধ্যে দুটো জেনোটাইপের মধ্যে দুটো ভ্যারাইটির মধ্যে ক্রস করে F1 তৈরি করি, F1 এর সাথে আবার সেলফিং করে F2 জেনারেশনে যাই, F1 এর সাথে প্যারেন্টের ক্রস করে BC1 BC2 তৈরি হয়। আর এগুলো হলো তাদের এক্সপেক্টেড ভ্যারিয়েন্স, যেটা প্যারেন্টাল জেনারেশন P1 P2, এদের মধ্যে কোনো জেনেটিক ভেরিয়েশন নাই, কারণ তাদের জেনেটিক মেকআপ সেম। P1 এর প্রত্যেকটা গাছের জেনেটিক মেকআপ একই, যার কারণে কোনো জেনেটিক ভেরিয়েশন তৈরি হবে না। বাট যেটুকু ভেরিয়েশন তৈরি হবে ফেনোটাইপের ক্ষেত্রে, সেটা হবে ডিউ টু এনভায়রনমেন্টের কারণে। একই অবস্থা নেক্সট প্যারেন্টের প্যারেন্ট 2 এর ক্ষেত্রেও। এখন 2 প্যারেন্টের ক্রস করে F1 তৈরি করলে F1 এর মধ্যেও তোমার ভেরিয়েশনটা হবে এনভায়রনমেন্টাল ভেরিয়েশন, কারণ এখানে F1টা কি হয় 100% হেটারোজাইগাস এন্ড 100% হোমোজেনিয়াস হয়, জেনেটিক্যালি হেটারোজাইগাস এবং হোমোজেনাস হবে, যার কারণে জেনেটিক ভেরিয়েশন তৈরি হবে না। বাট যখন হেরিডিবিলিটি স্টাডি করবা বা আমরা ফেনোটাইপিক ডেটা নিব, তখন একটা ভেরিয়েশন পাবো আমরা। এই ভেরিয়েশনটা তৈরি হয় এনভায়রনমেন্টের কারণে। সবচেয়ে বেশি ভেরিয়েশন তৈরি হয় F2 জেনারেশনে, যেখানে জেনোটাইপিক ভেরিয়েশন এবং এনভায়রনমেন্টাল ভেরিয়েশন, এবং F2 জেনারেশনকে সেগ্রিগেটিং জেনারেশনও বলা হয়। লোকাসগুলো সেগ্রিগেশন হয়, জেনেটিক ভেরিয়েশন তৈরি হয়, যার ফর্মুলা হলো D14H + C, গত ক্লাসে দেখাই দিয়েছিলাম। ঠিক আছে, এখন এই ধরনের ডেটাগুলো যদি থাকে, তাহলে সেখান থেকে করে হেরিডিবিলিটি মেজার করা যায়। ইন ব্রড সেন্স এন্ড ন্যারো সেন্স দুই ভাবেই করা যাবে। চেঞ্জ করলাম। চেঞ্জ করবো? জি স্যার করেন। Phenotypic variance, genotypic variance plus environmental variance. ঠিক আছে, ফেনোটাইপিক ভেরিয়েশনের কম্পোনেন্ট গুলো হলো এগুলো সব, অর টোটাল ভেরিয়েন্স, যেটা গত ক্লাসে আমি ডিসকাস করছি। অ্যাডিটিভ ভেরিয়েন্স, ডমিনেন্স, ইন্টারেকশন, এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স। ডমিনেন্স এন্ড ইন্টারেকশন এই দুইটা মিলে যেটা হয় সেটা হলো নন অ্যাডিটিভ জেনেটিক ভেরিয়েন্স, আরেকটা পার্ট হলো অ্যাডিটিভ জেনেটিক ভেরিয়েন্স। অর্থাৎ জেনোটাইপিক ভেরিয়েশনের মধ্যে বা জেনেটিক ভেরিয়েন্সের দুটো অংশ থাকে, একটা অ্যাডিটিভ পার্ট, একটা নন অ্যাডিটিভ পার্ট। নন অ্যাডিটিভ পার্টটা সাধারণত পপুলেশনের মধ্যে ফিক্সড থাকে না, ঠিক থাকে না, এটা একটু মাথায় রাখতে হবে। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এখানে এই ফর্মুলাগুলো যদি বুঝে থাকো, প্যারেন্ট 1, প্যারেন্ট 2, F1 এর মধ্যে যে ভেরিয়েশন তৈরি হয় সেটা হলো এনভায়রনমেন্টের কারণে হয়। F2 তে সবচেয়ে বেশি ভেরিয়েশন তৈরি হয়,
যেখানে জেনোটাইপ এনভায়রনমেন্ট দুইটাই ভূমিকা পালন করে। ব্যাকক্রস 1 ব্যাকক্রস 2 এগুলো ফর্মুলাগুলো দেওয়া আছে। এখন যদি আমি তোমাকে একটা ডেটা দিয়ে দিই, তুমি ক্যালকুলেট করতে পারবে কিনা দেখো। প্যারেন্ট 1 প্যারেন্ট 2 F1 F2 BC1 BC2 তাদের মিন ভ্যালু গুলো দেওয়া আছে এন্ড ভেরিয়েন্স দেওয়া আছে। ভেরিয়েন্সের ক্ষেত্রে দেখো সবচেয়ে বেশি ভেরিয়েন্স F2 জেনারেশনে তৈরি হয়। জেনোটাইপিক ভেরিয়েশন এবং এনভায়রনমেন্ট দুটেই থাকে সেখানে। আর আগের গুলাতেও কম, পরের গুলাতেও সাধারণত কম থাকে বা পরের গুলো বেশি হতে পারে, সেটা বুঝতে হবে। বাট P1 P2 F1 F2 এর মধ্যে সবচেয়ে বেশি ভেরিয়েশন তৈরি হয় F2 জেনারেশন। তোমরা কি ডেটাটা লিখছো? খাতা কলম যাদের সামনে আছে একটু লেখো এবং ক্যালকুলেট করো, করে আমাকে বলো তো। ডাটাটা লেখা হলে বলো, চেঞ্জ করলাম। এখন দেখো হেরিটেবিলিটি ব্রড সেন্স এন্ড হেরিটেবিলিটি ন্যারো সেন্সটা তুমি কিভাবে বের করবে। আগেই ফর্মুলা দিয়ে দিছি, হেরিটেবিলিটি ব্রড সেন্সের ফর্মুলা টোটাল ভেরিয়েশন আর ফেনোটাইপিক ভেরিয়েশনের মধ্যে জেনোটাইপিক ভেরিয়েশন কতটুকু আছে, এটার যে রেশিওটা এটাই হলো ব্রড সেন্স হেরিটেবিলিটি। ক্লিয়ার? আর আমরা জানি যে phenotypic variance আর total variance এর ফর্মুলা হলো half D14H plus E, আর genotypic variance হলো half D14H। এটাই হলো genotypic variance। তাহলে নিচের যেটা phenotypic variance আর total variance half D14H plus E, এটার ভ্যালু কতটুকু? এটার ভ্যালু হলো 52.3। তাহলে এখান থেকে আমরা যদি এনভায়রনমেন্টের ভেরিয়েশনটা বের করতে পারি তাহলে তো বাকিটা জেনোটাইপিক ভেরিয়েন্স। তো এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স হলো টোটাল ভেরিয়েন্স অফ ফেনোটাইপিক ভেরিয়েশন থেকে এনভায়রনমেন্টের পোরশনটা বাদ দিলে যেটুকু থাকে ওইটুকু জেনোটাইপিক ভেরিয়েন্স। তাহলে এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স কতটুকু হবে? আগেই বলেছি ফর্মুলায় বলা আছে P1 এর যে ভেরিয়েন্স এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স, P2 এর মধ্যে যে ভেরিয়েশনটা P1 এর 10.1, P2 এর 13.2, F1 এর 7.0, এগুলাই সবগুলাই হলো এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স। এখন এগুলাকে যোগ করে যদি আমরা এভারেজ করে দিই তাহলে এনভায়রনমেন্টাল ভেরিয়েশনটা আমরা পেয়ে যাব। এই যে আমি এখানে ফর্মুলা দিয়ে দিচ্ছি, environmental effect কতটুকু আসছে, variance of P1 variance of P2 2 into variance of F1 divided by 4, সবগুলাকে যোগ করে এভারেজ করে দিছি। এটা ভ্যালু যা হবে সেটাই হবে এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স। এটা যোগ করে এভারেজ করো তো, একজনের এনভায়রনমেন্টাল ভেরিয়েন্সটা বের করো। কারো সামনে মনে হয় ক্যালকুলেটর নাই নাকি? $7.57.
আর কেউ করছো এভারেজ? 7.57. এটা তো একজনের রেসপন্স করলো, আর কেউ করছো কিনা? এই যে ফর্মুলাটা দেখো, P1 এর ভেরিয়েন্স প্লাস P2 এর ভেরিয়েন্স F1 এর ভেরিয়েন্স কে দ্বিগুণ করে টোটাল কে ভাগ করছি 4 দ্বারা, যে 7 পয়েন্ট সামথিং বলতেছো, তুমি কি ফর্মুলা ফলো করছো? 3 to 5. 9.325. 9.32, 9.325. অর্থাৎ যদি 2 গুণ নেই দশমিক করে 9.33, সোজা কথা। ক্লিয়ার? 9.33, যাদের ভুল হইল সংশোধন করে নাও। 9.3. অথবা তুমি এখানে আরেকটাও করতে পারো, P1 এর ভেরিয়েন্স প্লাস P2 এর ভেরিয়েন্স প্লাস F1 এর ভেরিয়েন্স তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করে দিলেও এভারেজ হবে। কিন্তু এখানে ফর্মুলাটা আমি দিলাম P1 এর ভেরিয়েন্স, P2 এর ভেরিয়েন্স আর F1 এর ভেরিয়েন্স কে দ্বিগুণ করে 4 দ্বারা করছি। কি দরকার ছিল 4 দ্বারা করে আবার এখানে দ্বিগুণ করে? কেউ বলতে পারবে এটা? তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ দিলে এভারেজ হতো, বাট F1 কে 2 দ্বারা ডবল করলাম, 7 এর জায়গায় এখানে 14 করলাম, এই দুইটা যোগ করে 4টা ভ্যালুকে 4 দ্বারা ভাগ করে হলাম 9.33। এটার কারণ হলো F1 এর ভেরিয়েন্স যেটা হয় প্যারেন্ট 1 এর সাথে প্যারেন্ট 2 ক্রস করলে কি হয়? F1 হয়। যদি প্যারেন্ট 2 এর সাথে প্যারেন্ট 1 ক্রস করি সেটাকে কি ধরনের ক্রস বলা হয়? একটা হলো P1 ক্রস P2, অর্থাৎ P1 কে ফিমেল ট্রিট করে P2 কে মেল করলাম। আবার এই একই প্যারেন্টকে যদি রিভার্স করে করি P2 ফিমেল P1 মেল, তখন এই ধরনের ক্রসকে কি ক্রস বলে? লেভেল 3 তে এগুলো ডিসকাস করা হয়েছে, এখন মনে নাই হয়তো, সব ভুলে গেছি, কিছুই খেয়াল নেই। আর খালো আছে স্যার পরীক্ষা নেন, পরীক্ষা নেন, পরীক্ষা নেন, কিছু যদি মনেই না থাকে পরীক্ষা নিলে কি হবে? পরীক্ষা তো নিবেই, একটা সিস্টেম ডেভেলপ করে তো পরীক্ষা হবে, চিন্তার কোনো কারণ নেই। এটাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রস। লেভেল 3 তে পড়ছো? রেসিপ্রোকাল ক্রসের ডেফিনিশন, অর্থাৎ সেক্স কে রিভার্স করে যদি এক্স এর প্যারেন্ট কে একটা ক্রস করি আর সেক্স রিভার্স করে ক্রস করলে একটা ক্রস আরেকটা ক্রসের রেসিপ্রোকাল ক্রস। এই জন্য এটাকে 2 দ্বারা গুণ করা হলো, ক্রস রেসিপ্রোকাল ক্রস 2 দ্বারা গুণ করে ভাগ করলাম, তাহলে রেজাল্টটা আর একটু বেশি অথেন্টিক হবে। 2 দ্বারা গুণ করে ভাগ না করলেও 3 দ্বারা ভাগ করলেও হয়ে যাবে, কিন্তু ডাবল করে নেওয়া মানেই হলো আমি ক্রস রেসিপ্রোকাল ক্রস দুইটাকে কনসিডার করলাম, ইনক্লুড করে নিলাম। ঠিক আছে, 9.33 আসলো। এই 9.33 তুমি এই ফর্মুলাতে বসাই দাও, variance of F2 minus environmental variance। F2 variance কত? 52.3। এখান থেকে বাদ দাও 9.33, যেটুকু হবে এটা হবে জেনেটিক ভ্যারিয়েন্স, আর এটাকেই আবার ভাগ দিব ফেনোটাইপিক ভ্যারিয়েন্স, দ্যাট মিন্স 52.33। তাহলে যে রেজাল্টটা আসবে ওটা হবে হেরিটেবিলিটি ইন ব্রড সেন্স। .2. হেরিটেবিলিটি কত পার্সেন্ট হলো? হেরিটেবিলিটি ব্রড সেন্স কে যেন বলছিলাম? স্যার 0.82. পার্সেন্ট করলে 82%। 82%. হ্যাঁ, 82%।
হেরিটেবিলিটি কখনো আবার দেখবো যে 100 এর উপরে চলে যায়ও না, আর ভুল হবে। 82% হেরিটেবিলিটি। এই 82% হেরিটেবিলিটি দ্বারা এখন তুমি কি বুঝলা বলো তো? হেরিটেবিলিটি ডেফিনিশন থেকে এই ডেটা ইউজ করে আমরা পেলাম 82% হেরিটেবিলিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা সিলেকশন করি, F2 জেনারেশন থেকে যদি আমরা পপুলেশন সিলেকশন করি, ধারণা আশা করা যায় নেক্সট জেনারেশনে কোন একটা ক্যারেক্টারকে মাথায় রেখে যদি সিলেকশন করি, তাহলে নেক্সট জেনারেশনে কতটুকু প্রতিনিধিত্ব করতে পারবে? 100% তো পারবে না। 82% প্রতিনিধিত্ব করার সম্ভাবনা আছে। ক্লিয়ার? বুঝা গেছে? এই F2 জেনারেশন থেকে আমরা একটা ক্যারেক্টার, কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার মাথায় নিয়ে তুমি সিলেকশন করলা। কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার, বহু ক্যারেক্টার আছে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার। রাইস, মনে করো রাইসের ক্ষেত্রে টিলার পার প্ল্যান্ট, ইল পার প্ল্যান্ট, পেনিক্যাল লেন্থ, গ্রেইন ওয়েট, বিভিন্ন এ ধরনের বহু ক্যারেক্টার আছে। এগুলো হলো সব কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার। এখান থেকে যদি আমরা সিলেকশন করি, করে নেক্সট জেনারেশনে যাই, ধারণা করা হয় যে 82% সে প্রতিনিধিত্ব করতে পারবে। 82% আমরা রেজাল্ট পাবো। কম বেশিও হতে পারে, এটা হলো অ্যাজাম্পশন। কতটুকু সে এক্সপ্রেস করতে পারবে, তার এবিলিটি কতটুকু আছে। জেনেটিক ম্যাটেরিয়াল তো থাকবেই, কারণ হেরিডিটি তো 100% হচ্ছে, বাট হেরিটেবিলিটি কতটুকু, অর্থাৎ কতটুকু তার প্রিভিয়াস জেনারেশনকে প্রতিনিধিত্ব করতে পারবে, এটাই হলো হেরিটেবিলিটি ইন ব্রড সেন্স। বাট ন্যারো সেন্সের ফর্মুলা আবার ভিন্ন রকম। দেখো এখানে একই মতো নিচে যেটা আছে টোটাল ভেরিয়েন্স অর ফেনোটাইপিক ভেরিয়েন্সের মধ্যে অ্যাডিটিভ জিন কতটুকু, অ্যাডিটিভ জিন দ্বারা কতটুকু ভেরিয়েশন নিয়ন্ত্রিত হচ্ছে, এটার রেশিওটাই হলো হেরিটেবিলিটি ইন ন্যারো সেন্স। এখন হাফ ডি বের করতে গেলে এটা হলো হাফ ডির ফর্মুলা। তুমি যদি তোমার সামনে খাতা কলম থাকে, তুমি এই ফর্মুলাগুলো ক্যালকুলেশন করে দেখো, হাফ ডি বের হয়ে যাবে। এই যে এখান থেকে, এটা জাস্ট বীজগণিতের ফর্মুলার মতো। 2 ইন্টু ভেরিয়েন্স অফ F2 মাইনাস BC1, BC2 কে বাদ দাও, অর্থাৎ জাস্ট সিম্পল এই ফর্মুলাকে তুমি 2 দ্বারা গুণ করো। হাফ ডি কে 2 দ্বারা গুণ করলে ডি হবে, 1/4 কে 2 দ্বারা গুণ করলে হাফ হবে, আর এটা 2E হবে। মাইনাস এই ফর্মুলাটা BC1 মাইনাস BC2 এর ফর্মুলা। তুমি 1 মিনিটে ক্যালকুলেশন করে দেখো, তোমার হাতে থাকবে কি থাকবে? হাফ ডি থাকবে শুধু। তাহলে একই অবস্থা, এখানে তুমি ভ্যালুগুলো বসাই দাও। এই যে এই ভ্যালুগুলো 2 into variance of F2 minus variance of BC1 minus variance of BC2, এই দুইটা যোগ, এটার দ্বিগুণ থেকে এই দুইটা যোগফল বাদ দাও। এখানে ডেটাগুলো সম্ভবত একটু ভুল আছে। আমি, তোমরা যারা শুনতেছো, BC2 ভেরিয়েন্স এখানে 36, এখানে 56 হবে সম্ভবত, আমার লিখতে ভুল হয়েছে। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। একটু কারেকশন করে নাও, 36 এর জায়গায় 56 লেখ। 56। হ্যাঁ, এখন ক্যালকুলেশন করো এবং তুমি ন্যারো সেন্সিটিভিটি নিজে মেজার করো কত হবে। এখানে তো ভেরিয়েন্স অফ F2 আছে 50 কত, 52.3। এখানে জায়গা বসায় দাও 2 into 52.3 minus 35.1 plus 56.5, দুটো যোগ করে এটা দ্বিগুণ থেকে বাদ দাও। বাদ দিলে কত হয়? দেখো 25%। 25% মাত্র। জি স্যার। ক্যালকুলেশন ঠিক আছে তো? জি স্যার। জি স্যার। 25%।
যে ডেটা দিছি ওখান থেকে যদি এটা হয় তাহলে ঠিক আছে, আরেকজন সিস্টার 25 আছে। ওকে, তাহলে ন্যারো সেন্স হেরিটেবিলিটি হচ্ছে 25%, ব্রড সেন্স হেরিটেবিলিটি হলো 82%। ঠিক আছে, ন্যারো সেন্স হেরিটেবিলিটি কম হবে ব্রড সেন্স হেরিটেবিলিটি। তার কারণ হলো ব্রড সেন্স হেরিটেবিলিটি মেজার করার সময় আমরা জেনেটিক ভেরিয়েশনের ক্ষেত্রে যে কম্পোনেন্ট গুলো সবগুলোকে আমরা ইনক্লুড করছি। ন্যারো সেন্স হেরিটেবিলিটি মেজার করার সময় শুধুমাত্র অ্যাডিটিভ জেনেটিক ভেরিয়েন্স কতটুকু ওইটাকে কনসিডার করে ন্যারো সেন্স হেরিটেবিলিটিটা আমরা মেজার করব। এবং ন্যারো সেন্স হেরিটেবিলিটি অলওয়েজ ব্রড সেন্স হেরিটেবিলিটি কম হবে একই ডেটা ইউজ করে যদি রেজাল্ট তৈরি করি। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাগুলো ক্যালকুলেশন করে হেরিটেবিলিটি মেজার করা খুব সহজ। তোমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করবা দেখবা এই ধরনের অনেক প্রবলেম আসবে। P1, P2, F1, F2, BC1, BC2 এখানে অনেকগুলো ডেটা দেওয়া থাকবে, 10টা 20টা 30টা 40টা অনেক ডেটা দেওয়া থাকবে প্রত্যেকটা পপুলেশনের। এই ডেটাগুলোকে তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটরে ইনসার্ট করে তুমি ভেরিয়েন্স বের করে ফেলবে। এখানে ওই একেবারে তুমি স্ট্যাটিস্টিক্সে যেটা পড়ে আসছো লেভেল 2 তে তোমরা পরিসংখ্যানে যেভাবে বের করা হয়েছে ভেরিয়েশন, ওইটা ফর্মুলা নিয়ে অত বের করার প্রয়োজন নেই। এখানে যেহেতু তুমি ওইটা আগে পড়ে আসছো, ধরে নেওয়া হয় যে এগুলো তুমি বুঝো, আমরা জানি। এখন তুমি তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে টিক দিলে ভেরিয়েন্স চলে আসবে। প্রথমে আসবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওটাকে স্কয়ার করে নিলেই ভেরিয়েশন হয়ে যাবে, ভেরিয়েন্স হয়ে যাবে। এটা ডেটা ইনসার্ট করলে সেখানে তুমি মিন ভ্যালু পাবা, নাম্বার অফ ডেটা কতগুলা ডেটা ইনসার্ট করলা পেয়ে যাবা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবা, ওইটাকে স্কয়ার করে নিলে ভেরিয়েন্স চলে আসবে, সব চলে আসবে। ওগুলা তুমি তৈরি করে নিয়ে তার দরকার তুমি সেভাবে ফর্মুলা ইউজ করে করে কাজ করবে। কারণ আমরা আগামী সপ্তাহে বন্ধ, তারপরের সপ্তাহে যখন প্র্যাকটিক্যাল ক্লাসে যাব তখন এগুলো একটু প্র্যাকটিস করতে হবে এবং সবার সামনে সায়েন্টিফিক ক্যালকুলেটরটা নিয়ে বলতে হবে। তাহলে এই ধরনের যদি থাকে, পপুলেশনের মধ্যে আমার প্যারেন্টাল জেনারেশন আছে, ফিলিয়াল জেনারেশন আছে, ব্যাক ক্রস আছে, সব আছে। এই ধরনের ডেটা থাকলে আমি ব্রড সেন্স, ন্যারো সেন্স দুই ধরনের হেরিটেবিলিটি মেজার করতে পারবো। নাম্বার 2 মেথড, অ্যানোভা মেথড। আমরা তো ভেরিয়েন্স দিয়ে কাজ করলাম। ক্লিয়ার শোনা যাচ্ছে না? আরেকবার বলো। আপনার যে কাজটা কি তাহলে স্যার? ভেরিয়েন্স দিয়েই তো ক্যালকুলেশনটা করলাম। হ্যাঁ, ভেরিয়েন্স দিয়েই তো আমি এর আগে স্লাইডে করছি। দেখি প্রশ্নে যে মিনটা দেওয়া আছে স্যার, এটার কোনো কাজ নাই কি? ও, মিনটা হেরিটেবিলিটি মেজার ক্ষেত্রে কাজে লাগতেছে না। এটা আমি যখন কাজ করছি তখন এগুলো উঠে রাখলাম। অনলি তুমি, আমি এটা দিয়ে রাখছি, তুমি যখন প্র্যাকটিক্যাল করবা তখন তোমার মিন কাজে লাগবে। আরো কিছু কাজ করতে হবে প্র্যাকটিক্যালি। বাট এখানে থিওরিতে আমি শুধুমাত্র আজকে হেরিটেবিলিটি পড়াচ্ছি, এই ক্ষেত্রে মিনটা আমার কাজে লাগে নাই। ক্লিয়ার? তিনটা মেথডের একটা গেল পপুলেশন, এগুলোকে জেনেটিক পপুলেশনও বলে, অনেক সময় প্যারেন্টস, ফিলিয়াল, ব্যাক ক্রস জেনারেশন বলে। ক্লাস আমার এখনো হচ্ছে। ঠিক নাই, কয়টার সময় শেষ হবে? কথা বলার সময় জাতিনের পাতা আনতে যাবে। কথা বলার সময় মিউট করে কথা বলবো আপনারা। আমি এখন 2 নম্বর মেথডে যাই, ইউজিং ভেরিয়েন্স কম্পোনেন্টস ফ্রম অ্যানোভা। তোমাদের প্র্যাকটিক্যালি এখনো যদিও অ্যানোভা নিয়ে ডিসকাস আমি তো নিই নাই, আরিফ স্যার মনে হয় করছে অ্যানোভা টেবিল। প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে না তোমাদের এক দুইটা অনলাইনে? স্যার করাইছি। হ্যাঁ, এবং লেভেল 2 তে পরিসংখ্যানে তোমরা অ্যানোভা টেবিল তোমরা নিজেরা তৈরি করছো। অ্যানোভাতে কি হয়? এই যে অ্যানোভা শব্দটা, এটার অ্যাব্রিভিয়েট করলে কি হবে? অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। ক্লিয়ার? অ্যানোভা টেবিল মানে হলো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেবিল। এই অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেবিল অথবা অ্যানোভা টেবিলের কম্পোনেন্ট গুলোকে ব্যবহার করেও আমরা হেরিটেবিলিটি মেজার করতে পারি ইউজিং ভেরিয়েন্স কম্পোনেন্টস ফ্রম অ্যানোভা।
এই অ্যানোভা টেবিলের মধ্যে কি থাকে? অ্যানোভা টেবিলের মধ্যে আসলে কি অ্যানালাইসিস, আমরা ভেরিয়েন্স কে অ্যানালাইসিস করা হয় এখানে। এটা হলো অ্যানোভা টেবিলের কম্পোনেন্ট গুলো। অ্যানোভা টেবিলের মধ্যে কম্পোনেন্ট কি থাকে? একটা থাকে সোর্স অফ ভেরিয়েশন, এসবি বলা হয় সংক্ষেপে। আরেকটা কম্পোনেন্ট থাকে ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিএফ। আরেকটা কম্পোনেন্ট থাকে সাম অফ স্কয়ার। আরেকটা কম্পোনেন্ট থাকে মিন স্কয়ার। আরেকটা কম্পোনেন্ট থাকে ক্যালকুলেটেড অ্যাপ ভ্যালু, সেটা আমি এখানে দিই নাই। মিন স্কয়ারের পরে ক্যালকুলেটেড অ্যাপ ভ্যালু, এগুলো হলো অ্যানোভা টেবিল যখন তৈরি করতে কম্পোনেন্ট গুলো, এসবি, ডিএফ, এসএস, এমএস, ক্যালকুলেটেড অ্যাপ ভ্যালু। এসবি সোর্স অফ ভেরিয়েশন, অর্থাৎ ভেরিয়েশনটা কোথায় কোথায় তৈরি হয়। একটা হলো রেপ্লিকেশনের ক্ষেত্রে ভেরিয়েশন তৈরি হতে পারে, জেনোটাইপের ক্ষেত্রে ভেরিয়েশন তৈরি হতে পারে, আরেকটা হলো এরর। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। এটা হলো তার ডিগ্রিজ অফ ফ্রিডম, নাম্বার অফ রেপ্লিকেশন -1, নাম্বার অফ জেনোটাইপ -1, যেটাকে এন দ্বারা ইন্ডিকেট করা আছে নাম্বার অফ জেনোটাইপকে। ডিগ্রিজ অফ ফ্রিডম। এরর হলো দুইটার গুণফল, রেপ্লিকেশনের ডিএফ ইনটু জেনোটাইপের ডিএফ। আর টোটাল হলো রেপ্লিকেশন ইনটু জেনোটাইপ -1। এগুলো হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। আর এটা হলো তাদের সাম অফ স্কয়ার। তোমাদেরকে সাম অফ স্কয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা নিশ্চয় তোমার অ্যানোভা টেবিল যখন তোমরা তৈরি করছো তোমাদেরকে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। ঠিক আছে? আর তারা রেপ্লিকেশন বোঝানো হচ্ছে জি দ্বারা জেনোটাইপ। এখানে জি দ্বারা জেনোটাইপ, আর দ্বারা রেপ্লিকেশন। আর এই সিএফটা কি কেউ বলতে পারবা? কারেকশন ফ্যাক্টর। কারেকশন ফ্যাক্টর। এবং এগুলো কিভাবে বের করতে হয়, ফর্মুলা যখন তোমরা এনেবল টেবিল তৈরি করতে হয় তখন বেসিক্যালি এগুলো তোমাদেরকে আগেই শেখানো হয়েছে। ক্যালকুলেটরে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে ডেটা দিলে এগুলো সব চলে আসবে কম্পোনেন্ট গুলো, একদম তুমি যখন যেখানে যা দরকার ব্যবহার করতে পারবে। কারেকশন ফ্যাক্টর বাদ দিলে এটা হলো রেপ্লিকেশন স্কয়ারের সাম ডিভাইডেড বাই জেনোটাইপ, জেনোটাইপের স্কয়ারের সাম ডিভাইডেড বাই রেপ্লিকেশন। আর সব ক্ষেত্রে কারেকশন ফ্যাক্টরটা বাদ দিতে হয়। এররটা হলো টোটাল সাম অফ স্কয়ার থেকে রেপ্লিকেশন সাম অফ স্কয়ার এন্ড জেনোটাইপ সাম অফ স্কয়ার বাদ দাও, যেটুকু থাকবে এটা হলো এরর সাম অফ স্কয়ার। আর টোটালটা হলো টোটাল থেকে কারেকশন, টোটাল স্কয়ার থেকে কারেকশন ফ্যাক্টর বাদ দিলে এটাই হলো টোটাল সাম অফ স্কয়ার। আর কারেকশন ফ্যাক্টর বাদ দিলে ওই ভ্যালুটা ছোট হয়ে যায়। না হলে এই যে সাম অফ স্কয়ার, এটাকে আসলে মেইনলি স্ট্যাটিস্টিক্স ভাষায় কারেক্টেড সাম অফ স্কয়ার বলা হয়। কারেক্টেড সাম অফ স্কয়ার, এই কারেক্টেড সাম অফ স্কয়ারের জন্যই আমরা কারেকশন ফ্যাক্টরটা বাদ দিচ্ছি। লেখার সময় সাম অফ স্কয়ার মানে অ্যানোভা টেবিলের এসএস ভ্যালু মানে হলো এটা কারেক্টেড সাম অফ স্কয়ার। মিন স্কয়ার ভ্যালু হলো সাম অফ স্কয়ার ভ্যালুকে তার রেসপেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা ভাগ দিলে যেটা হবে এটা হলো মিন সাম অফ স্কয়ার, অর্থাৎ মিন স্কয়ার ভ্যালু। এসএস ভ্যালুকে ডিএফ দ্বারা ভাগ দাও, এসএস ভ্যালুকে ডিএফ দ্বারা ভাগ দাও, মিন স্কয়ার ভ্যালু চলে আসবে। এই এসএস ভ্যালু, মিন স্কয়ার ভ্যালু যেটা আসতেছে এটা হলো এর মধ্যে কি কি আছে, কোন কোন কম্পোনেন্ট গুলো আছে। এর মধ্যে আছে এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স আছে প্লাস রেপ্লিকেশন ইনটু জেনোটাইপিক ভেরিয়েন্স আছে। এটা হলো তার ফর্মুলা, এক্সপেক্টেড মিন স্কয়ার হলো। এখানে যে ভ্যালুটা পাবা এটা সমান হলো এই কম্পোনেন্ট গুলো, এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স, জেনোটাইপিক ভেরিয়েন্স, রেপ্লিকেশন আছে এখানে। আর এররের ক্ষেত্রে যে মিন স্কয়ার ভ্যালুটা আসবে এটাই হবে এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স। এই এরর মানে যেটা আবিধানিক অর্থ ভুল, এটা ভুল না, এটাই হলো এনভায়রনমেন্টের কারণে যে ভেরিয়েশনটা তৈরি হয়
এটাকে বলা হয় এনওভার টেবিলের ক্ষেত্রে এরর বলা হয়, এরর। এটা এনভায়রনমেন্টের কারণে হচ্ছে। তাহলে এখানে এই মিন স্কয়ার এরর মিন স্কয়ার যে ভ্যালুটা আমরা পাবো এটাই হবে ভেরিয়েন্স ডিউ টু এনভায়রনমেন্ট। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলার মধ্যে যখন আমরা এররটা দিয়ে দিব এই জায়গায়, আর এর সাথে এটা বীজগণিতের ক্যালকুলেশন মতো ক্যালকুলেশন করে দিলে আমরা জেনোটাইপিক ভেরিয়েশনটা পেয়ে যাব। নেক্সট আমি ফর্মুলাটা দেখাই দিচ্ছি এবং কোনটা কি মিন করতেছে, নাম্বার অফ জেনোটাইপস আর নাম্বার অফ রেপ্লিকেশন সিএফ কারেকশন ফ্যাক্টর, এরর মিন স্কয়ার যেটা ভেরিয়েন্স ডিউ টু এনভায়রনমেন্ট, ভেরিয়েন্স ডিউ টু জেনোটাইপ, আর এটা হলো এক্সপেক্টেড মিন স্কয়ার জেনোটাইপ। এই যে এইটা জেনোটাইপের ক্ষেত্রে যে মিন স্কয়ার এখানে যে ভ্যালুটা আসবে এটাই হবে এক্সপেক্টেড মিন স্কয়ার জেনোটাইপ। তাহলে এটা সমান হচ্ছে এক্সপেক্টেড মিন স্কয়ার জেনোটাইপ সমান হচ্ছে যেটা টেবিলে ফর্মুলা দিয়ে দিছি এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স প্লাস রেপ্লিকেশন ইনটু জেনোটাইপিক ভেরিয়েন্স, এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স প্লাস রেপ্লিকেশন ইনটু জেনোটাইপিক ভেরিয়েন্স। তাহলে জেনোটাইপিক ভেরিয়েন্স কি হবে? এক্সপেক্টেড মিন স্কয়ার ডিউ টু জেনোটাইপ মাইনাস এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, আর টোটালটাকে নাম্বার অফ রেপ্লিকেশন দ্বারা ভাগ দিলে তোমার জেনোটাইপিক ভেরিয়েন্সটা পেয়ে যাবো আমরা এনওভার টেবিল থেকে। আর আমরা জানি যে ফেনোটাইপিক ভেরিয়েন্স হলো জেনোটাইপিক ভেরিয়েন্স প্লাস এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স। তাহলে এখন আমরা জেনোটাইপিক ভেরিয়েন্স ফেনোটাইপিক ভেরিয়েন্স পেয়ে গেলে যদি পেয়ে যাই তাহলে হেরিডিটিভিটি বের করা খুব সহজ। হেরিডিটিভিটি জেনোটাইপিক ভেরিয়েন্স ডিভাইডেড বাই ফেনোটাইপিক ভেরিয়েন্স অর টোটাল ভেরিয়েন্স, এটাই হয়ে যাচ্ছে হেরিডিটিভিটি। 100% চলে আসবে। এই ক্ষেত্রে যে হেরিডিটিভিটি আমরা পাবো, the estimates of heritability in narrow sense or broad sense depends on the nature of genotypes। এখানে এই ভ্যালুটা কি ব্রড সেন্সের হেরিডিটিভিটি হবে না ন্যারো সেন্সের হেরিডিটিভিটি হবে, এটা নির্ভর করতেছে আমরা যে এক্সপেরিমেন্টটা করে এনওভার টেবিল সাজালাম এখানে এই জেনোটাইপ গুলা কি ধরনের। জেনোটাইপ গুলো যদি হোমোজাইগাস হয়, মনে করো রাইসের 5টা 7টা 10টা, বা রাইসের একটা ভ্যারাইটির অনেকগুলো রেপ্লিকেশন দিয়ে আমরা করলাম, অথবা হুইটের কোনো ভ্যারাইটি টেস্ট করলাম ফিল্ডে, রাইস হুইট এগুলো হলো হোমোজাইগাস লাইন আর পিওর লাইন, তাহলে would yield additive type of variance making the estimates narrow sense heritability। এই ক্ষেত্রে যে ভ্যালুটা পাবো এটা ন্যারো সেন্স হেরিডিটিভিটি ভ্যালু বের হবে। যদি সেগ্রিগেটিং পপুলেশন হয়, F2 F3 জেনারেশন হয়, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে ওইটা হবে ব্রড সেন্স হেরিডিটিভিটি হবে, কারণ এখানে অ্যাডিটিভ ইফেক্ট ডমিনেন্ট ইফেক্ট সব গুলাই রোল প্লে করতেছে। ক্লিয়ার? বোঝা গেছে? এখন যদি আমি একটা ডেটা দিয়ে দিই হেরিডিটিভিটি মেজার করতে পারবো তো খুব সহজ। এখানে যেরকম ফর্মুলাগুলো ক্যালকুলেট করছে এখানে ফর্মুলাগুলো ক্যালকুলেশন করবো আর কিছু। ক্লিয়ার? এখানে ডেটাটা আমি দিইনি, যখন প্র্যাকটিক্যালে যাব তখন আমরা বহু এনওভার টেবিল আমাদের সামনে থাকবে, যে কোনো একটা এনওভার টেবিল দিয়েই আমরা মেজার করতে পারবো, সমস্যা নেই। এরপরে 3 নম্বর মেথডটা হলো হেরিডিটিভিটি মেজারমেন্টের প্যারেন্টস অফস্প্রিং রিগ্রেশন মেথড। আমি আজকে আর এটা নিয়ে ডিসকাস করতেছি না, নেক্সট এটা আমি নিয়ে ডিসকাস করব। যে দুইটা গুরুত্বপূর্ণ যেটা দুইটা ছিল ওই দুইটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এটা হলো জেনেটিক পপুলেশনের থেকে ভেরিয়েশন স্টাডি করে, আর এটা হলো এনওভার টেবিল থেকে কম্পোনেন্ট গুলো ইউজ করে আমরা হেরিডিটিভিটি মেজার করতে পারি। হেরিডিটিভিটিটা মেইনলি দুইটা জিনিস মেজার করে। এই যে হেরিডিটিভিটি ভ্যালুগুলো আমরা পাই, যেটা আমি আগে যেটা আসলে কি বুঝলাম আমরা হেরিডিটিভিটি ভ্যালুটা দিয়ে, এটা হলো ডিগ্রি টু হুইচ দ্য অফস্প্রিংস রিজেম্বল দেয়ার প্যারেন্টস ইন দ্য ফেনোটাইপ ফর এ ট্রেট। একটা ফেনোটাইপিক ট্রেট মাথায় রেখে সিলেকশন করে নেক্সট জেনারেশনে গেলে সে কতটুকু তার প্যারেন্টসকে রিপ্রেজেন্ট করতে পারবে, এটা নির্ভর করবে
তার হেরিটেবিলিটিটা কতটুকু আছে। হেরিটেবিলিটিটা যদি ভ্যালু কম হয় তার প্যারেন্টকে সে অল্প পরিমাণে রিপ্রেজেন্ট করবে, আর যদি হেরিটেবিলিটি বেশি হয় তাহলে তার প্যারেন্টের মতো হবে, প্যারেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবে স্ট্রংলি। এটা বলছে নেক্সট টু 2 নম্বর পয়েন্টে, দি স্ট্রেংথ অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য phenotypic values and the additive genetic effects. The relationship between parents, phenotype and additive genetic value. Clear? কি বোঝা গেছে? এই কয়েকটা পয়েন্ট আমি আজকে এই পর্যন্ত থাকুক, এই স্লাইডটা পর্যন্ত। হেরিটেবিলিটি কখনো ইন্ডিভিজুয়ালের উপর মেজার করা হয় না, এটা হলো পপুলেশনের ক্ষেত্রে মেজার করতে হয়। Hereditary is a measure on a population of individuals in a given environment for a given character. একটা নির্দিষ্ট ক্যারেক্টারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে পপুলেশনের উপর মেজার করতে হয়। পপুলেশন হলো লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস। Heritability can be estimated for each quantitative character. প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ভাবে মেজার করা যায়, করতে হয়। It varies from population to another and from environment to another for the same traits. একই ক্যারেক্টারের জন্য পপুলেশন ভিন্ন হবে, এনভায়রনমেন্ট চেঞ্জ হলে হেরিটেবিলিটি চেঞ্জ হয়ে যাবে। এই মেজারমেন্ট এগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে বুঝতে সুবিধা হয়। ওকে, 3 নম্বর মেথড যেটা আছে প্যারেন্টস অফস্প্রিং রিগ্রেশন মেথড, আজকে আর ডিসকাস করতেছি না, নেক্সটে যদি হয় করলাম, না হলে আমরা নেক্সটে চলে যাব। সব মেথড মাথায় থাকবে না। যে দুইটা মেথড দিলাম 1 নম্বর এবং 2 নম্বর গুরুত্বপূর্ণ, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এই পর্যন্ত কারো কোশ্চেন থাকলে একটু হাত আম্মু তোর গায়ে তো একটা সময় কোনো কথা শুনে গায়ে লাগে না। একটা প্রশ্ন স্যার, হেরিটেবিলিটি ইন ব্রডনেস এন্ড ন্যারোনেস এর মধ্যে একটু পার্থক্যটা আরেকবার বলতেন। ব্রডনেস না, ব্রড সেন্স, নট নেস বাট সেন্স। আরেকটা হলো ন্যারো সেন্স। সেন্স, ঠিক আছে? ব্রড সেন্স এন্ড ন্যারো সেন্স। ব্রড সেন্স হলো মেইনলি হেরিটেবিলিটি হলো ফেনোটাইপিক ভেরিয়েশনের মধ্যে জেনোটাইপিক ভেরিয়েশন জিন কতটুকু রোল প্লে করতেছে, অর্থাৎ জেনোটাইপিক ভেরিয়েন্স কতটুকু আছে ফেনোটাইপিক ভেরিয়েশনের মধ্যে, এই দুইটা রেশিওটা, এটাই হলো ব্রড সেন্স। আর এই জেনোটাইপিক ভেরিয়েন্স যেটা আমরা ইনক্লুড করলাম, এর মধ্যে যেটা আমি গত ক্লাস তার আগের ক্লাসে বলছি, জেনোটাইপিক ভেরিয়েন্স অফ জেনেটিকের মধ্যে সেখানে অ্যাডিটিভ জিন থাকে, ডমিন্যান্ট জিন থাকে, ইন্টারঅ্যাকশন ইফেক্ট থাকে, অর্থাৎ অ্যাডিটিভ ইফেক্ট, ডমিন্যান্ট ইফেক্ট, ইন্টারঅ্যাকশন ইফেক্ট, সবগুলা মিলাই হলো জেনেটিক ভ্যালু। সবগুলাকে কনসিডার করে আমরা এখানে ব্রড সেন্স হেরিটেবিলিটি মেজার করি, যার কারণে এইটার ভ্যালুটা অনেক বড় হয়। আর ন্যারো সেন্সের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডিটিভ জেনেটিক ভ্যালুটা, জেনোটাইপিক ভেরিয়েশনের মধ্যে অ্যাডিটিভ জিন কতটুকু নিয়ন্ত্রণ করতে পারতেছে। বোঝা গেছে? ওইটা কনসিডার করে আমরা এখানে হেরিটেবিলিটি মেজার করি, এই জন্য এটার ভ্যালুটা থাকে কম। কারণ জেনোটাইপের মধ্যে অ্যাডিটিভ, ডমিন্যান্ট ইন্টারঅ্যাকশন এখানে রাখি নাই, ওগুলো হলো নন অ্যাডিটিভ বা নন অ্যাডিটিভ পোর্শন বলা হয়, ডমিন্যান্ট ইন্টারঅ্যাকশন, নন অ্যাডিটিভ জেনেটিক ভেরিয়েন্স, এগুলা অ্যাড হয় না, জেনারেশন টু জেনারেশন এগুলা ঠিক থাকে না, কিন্তু অ্যাডিটিভ ভ্যালু যেটা এটা ঠিক থাকে, তার অ্যাডিটিভ পাওয়ারটা সে ধরে রাখতে পারে। এটাই হলো প্রিসাইজ বা এটাই হলো অথেন্টিক ভ্যালু। ন্যারোসেন্স হেরিটেবিলিটি, ন্যারোসেন্সের হেরিটেবিলিটি ভ্যালু যেটুকু আসবে, এটা
এটা একবার অথেন্টিক ভ্যালু। ব্রড সেন্সেরটা এটা ঠিক থাকবে না, ওই ভ্যালুটা ফ্লেক্সিবল, যার কারণে একই ডাটা থেকে ব্রড সেন্স ন্যানো সেন্স করলে ব্রড সেন্সের ভ্যালু বেশি আসবে, ন্যানো সেন্সের কম আসবে। যেটা একটা এক্সাম্পল হিসেবে তোমাদের সামনে আমি দিচ্ছি, এখান থেকে তোমরা ব্রড সেন্সের ভ্যালু পেলে কত 82% মনে হয়, ন্যারো সেন্সের পেলে তুমি 25% মাত্র। এই 25% জেনারেশন টু জেনারেশন ঠিক থাকবে, F2 F3 F4 সিলেকশন করে করে আগালে, বাট ব্রড সেন্সে যেটা 82% ওইটার কোনো গ্যারান্টি নাই। এটা একটা আইডিয়া করা যায়, বাট ওইটার কোনো বিশ্বস্ততা নেই, ওইটাকে ধরা যায় না আর কি। এটা কম বেশি হতে পারে, ফ্লেক্সিবিলিটি, ওইটাই হলো পার্থক্য। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন? নালে বিদায় নিলাম আমি। নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করব, জেনেটিক অ্যাডভান্স, এটা থাকবে। আজকে যেটা শুরুতেই আমার ছিল হেরিডিবিলিটি এন্ড জেনেটিক অ্যাডভান্স, হেরিডিবিলিটি নিয়ে আজকে কথা বললাম, জেনেটিক অ্যাডভান্স নিয়ে আগামী ক্লাসে বলবো। তিনটা মেথডের একটা মেথড আমি ডিসকাস করি নাই, সেটা হলো প্যারেন্ট অফস্প্রিং রিগ্রেশন মেথড। থাক, এটা করব না। নেক্সট ক্লাসে থাকবে আমার এইটা জেনেটিক অ্যাডভান্স। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। কারো কোনো কোশ্চেন না থাকলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।